31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৭২-এর সংবিধানের কবর রচনা হবে, সেই সঙ্গে অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ। অন্যদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে টানটান উত্তেজনা, সেই সঙ্গে দেখছি আমরা কৌতূহল। এসবই আজকের আলোচনা আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নেস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে, আর এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ইকতেদার আহমেদ, সাবেক জেলা জজ ও আইন বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনায়। সরওয়ার তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা যদি শনিবারের পোস্টের কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ভেরিফাইড ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট করেছে। প্রথমটিতে লেখা 31 ডিসেম্বর 2024, বিপ্লবীরা প্রস্তুত তো। পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। কি হতে যাচ্ছে আসলে 31 ডিসেম্বর? কি হতে যাচ্ছে, আপনি যে পোস্ট দুটো পড়লেন তার মধ্যে কিন্তু ইঙ্গিত আছে। একটা জুলাই অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে 24 সালে, তার একটা ঘোষণা পাঠ করা হবে। কারণ এই অভ্যুত্থানের এখনো পর্যন্ত কোনো লিখিত দলিল নাই, যে কারণে আমাদের একটা আশঙ্কা, ইতিমধ্যে এই গত 5 মাসে আমরা যে নানা আলামত দেখতে পাচ্ছি, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে আগামী 4-5 বছর পরে যে কেউ চাইলে বলবে যে এটা কোনো অভ্যুত্থান হয় নাই, কিংবা এটা শেখ হাসিনার শুধুমাত্র রেজিম চেঞ্জ ঘটেছিল। গণ অভ্যুত্থান আর রেজিম চেঞ্জ তো মৌলিকভাবে আলাদা, একেবারেই আলাদা জিনিস। এখানে শুধু রেজিম চেঞ্জ ঘটে নাই, এখানে একটা অভ্যুত্থান ঘটেছে। তো এটার কোনো লিখিত ডকুমেন্ট নেই, এটা হিস্ট্রির যে অংশ, ছাত্র জনতা যে এত বড় একটা কাজ করলো, এটার কোনো ডকুমেন্টেশন নাই। সেই জন্য একটা লিখিত ঘোষণা পাঠ করা হবে, এটুকুই ঘটতে যাচ্ছে। আপনারা বলছেন 72-এর সংবিধানের কবর রচনা হবে, আপনারা বলছেন অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ। সেটি আসলে কোন প্রক্রিয়ায় হবে? আচ্ছা, 72-এর সংবিধান কি বললেন? 72-এর সংবিধান কবর রচনা হবে, এটা তো একটা আলংকরিক কথা, যার এসেন্সটা হচ্ছে 72-এর সংবিধান তো ইতিমধ্যেই বাংলাদেশের জনগণের গণ অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়ানো একটা সংবিধান। সুতরাং এটা ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে এমন একটা সংবিধান। এটা শুধু আমাদের কথা না, এটা যেমন ধরা যাক, আমি একজন আইনজ্ঞের নাম নিই, উনি সাবেক বিচারপতি এম এ মতিন, তিনি বলেছেন, মাজদার হোসেন, তারা কিন্তু এই ধরনের, কিংবা কেউ কেউ বলেছেন এটা কমায় চলে গেছে। কারণ যখন একটা সংবিধান জন অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেই সংবিধানের আর কোনো ভ্যালিডিটি থাকে না। গত 3টা নির্বাচন যেভাবে ঘটেছে, গুম খুন এবং মানুষের মৌলিক অধিকার যেভাবে হরণ করা হয়েছে, এই সংবিধান বা জনগণকে প্রোটেকশন দিতে পারে নাই। সুতরাং এই সংবিধান ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। সেই দিক থেকে তাদের এই কথাটা, যেহেতু রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠন, তাদের কথাটা একটা আলংকরিক জায়গা থেকে আপনি ওভাবে দেখতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো ইতিমধ্যেই অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগের তো আর বাংলাদেশে আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। তার কারণ হচ্ছে তারা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন ঘটিয়েছে বাংলাদেশের জনগণ। তো সেই দিক থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলছে, অর্থাৎ এটা আনুষ্ঠানিক অপ্রাসঙ্গিক হয়তো ঘোষণা করা হবে, কিন্তু এমনিতে তো অপ্রাসঙ্গিক হয়েই আছে আওয়ামী লীগ। সরওয়ার তুষার, আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের 5 মাস হতে চলেছে। 5 মাস পরে এসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসতে যাচ্ছে, আগে কেন আসেনি? আগে কেন আসেনি এই প্রশ্নটা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি। আগে আসলে ভালো হতো 5 তারিখের পর, এটা আমরা মনে করি, কিন্তু তখন সরকার গঠনের একটা তাগিদ ছিল, তাড়াহুড়া ছিল, চাপ ছিল, এবং সকল পক্ষের সাথে তখন কমিউনিকেশনের একটা ঘাটতি ছিল, ইত্যাদি নানা কারণে হওয়া যায় নাই। তবে হয় নাই বলে এখন যে আর হতে পারবে না এমন কিন্তু কোনো কথা নাই। আমি আপনাকে একটা ক্লাসিক উদাহরণ দিতে পারি, যেটা আমি একটু আগেও বলেছি আপনাদের নিউ একজন রিপোর্টারকে, যে ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা এত বহুল সেলিব্রেটেড একটা আন্তর্জাতিক বিপ্লব হিসেবে উদযাপিত হয় সারা পৃথিবী জুড়ে, এটা ঘটেছে 1789 সালে। এটার প্রোক্লেমেশন, যে ন্যাশনাল কনভেনশনটা গঠিত হয়েছিল, তারা ওইটার প্রোক্লেমেশন ঘোষণা করে মনার্কিকে অ্যাবলিশ করেছে 1792 সালে। দ্যাট মিনস 3 বছর পরে। তো এই 4 মাস পরে, 5 মাস পরে ঘোষণা করে, এটা কোনো ব্যাপার না। এবং এটা আপনি কি করবেন, রেট্রোস্পেক্টিভভাবে বলবেন যেটা 5 আগস্ট থেকে কার্যকর। এটা পৃথিবী জুড়ে বহুলভাবে চর্চিত একটা বিষয়, এটাতে কোনো সমস্যা নেই। সরওয়ার তুষার, আমরা বিগত 5 মাসে যেমনটি দেখেছি, এটি কি গণ অভ্যুত্থান নাকি বিপ্লব, এ নিয়ে একটা তর্ক বিতর্ক রয়েছে, সেটির কি অবসান হতে যাচ্ছে এবার? এটা গণ অভ্যুত্থান না বিপ্লব, এটা আমাদের জন্য খুব বড় কোনো তর্কের বিষয় হওয়া উচিত না। তার কারণ হচ্ছে, আমরা যখন বলতে চাই যেটা বিপ্লব হয় নাই, হ্যাঁ, তখন আমরা কোন জায়গা থেকে কথা বলি, আমি সেটা আপনাকে বলি। আমরা বলি হচ্ছে, আমাদের মাথায় থাকে রুশ বিপ্লব এবং চীনের যে কমিউনিস্ট বিপ্লব, সেটার আদলে আমরা এটাকে তুলনা করতে চাই। কিন্তু বিপ্লব বলতে কিন্তু গণতান্ত্রিক বিপ্লব, এটাও একটা বড় বিপ্লব। বাংলাদেশে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি, আমাদের একটা জার্নি শুরু হয়েছে। আমরা এখন গণতন্ত্রের পথে হাঁটা শুরু হয়েছি। রাষ্ট্র সংস্কার, প্রতিষ্ঠান সংস্কার, অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পৃথিবী জুড়ে যে সমস্ত বিপ্লব বহুল উদযাপিত, যেমন আমি একটু আগে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বললাম, মার্কিন রেভলিউশন, ইউরোপের বিভিন্ন দেশের রেভলিউশন, এগুলো কিন্তু গণতান্ত্রিক রেভলিউশন। আমরা কিন্তু সেই রেভলিউশনের পর্যায়ে আছি। ফলে এটা রেভলিউশন কিনা এই কথা বলা দরকার নেই, অবশ্যই এটা রেভলিউশনের পথে
অনেক দূর পদক্ষেপ এই অভ্যুত্থান, এবং আমরা ওই গণতান্ত্রিক রেভলিউশনের পথেই হাঁটছি। ফলে বিপ্লব হলেই যে চীন বা রাশিয়ার মতো এরকম একটা ভ্যানগার্ড পার্টির আন্ডার হতে হবে এমন কোনো দিব্যি নাই। আর সেখানে বলা হচ্ছে বিপ্লব মানে তো আসলে বিপ্লবী সরকার গঠন হবার কথা। ডেফিনেটলি এটা যদি আপনি মানেন যে ৫ অগাস্টে একটা গণতান্ত্রিক বিপ্লবের পথে আমরা হাঁটা শুরু করেছি, তাহলে এই সরকার যত দুর্বলই হোক এটা একটা বিপ্লবী সরকার। এবং তাহলে আপনি বলবেন যে তার অ্যাকশনগুলো এত দুর্বল কেন? এটাই তো পরের প্রশ্নটা। এটার অ্যাকশনগুলো দুর্বল এই কারণে যে এটা তো ওই ধরনের সমাজতান্ত্রিক বিপ্লব এখানে ঘটেনি এবং একটা কোনো ভ্যানগার্ড পার্টি দেশ পরিচালনা করছে না। এটা যেহেতু একটা গণতান্ত্রিক বিপ্লব, আলাপ আলোচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, ফলে অনেকগুলো জায়গায় খামতি আছে, অনেকগুলো জায়গায় ঘাটতি আছে, সেগুলো কাটাতে হবে। আই অ্যাগ্রি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু পুরোপুরি এখনো গণতান্ত্রিক বিপ্লবটা সম্পন্ন করি নাই। যে আপনার স্টেট রাষ্ট্র এখনো পুরনো রাষ্ট্র, যে ফ্যাসিস্ট রাষ্ট্র, আপনি আমলাদের দৌরাত্ম্য দেখতে পাচ্ছেন। সরকারটা নতুন, আগে যেটা ছিল আওয়ামী লীগ আমলে সরকার আর রাষ্ট্র একই ছিল, একটা গোষ্ঠী সরকার এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ করতো। এখন কিন্তু সেটা না, রাষ্ট্রের কলকবজাগুলো অ্যাপারেটাসেসগুলো আগের মতো আছে, সরকারটা হয়েছে একটা নতুন সরকার। ফলে এখানে একটা মানে তাদের ওই কাজ স্লো করে দেওয়া সহ প্রতিবন্ধকতা তৈরি করা কিংবা ইনঅ্যাক্টিভ থাকা অনেক কিছু ঘটছে, যেগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণ নিতে হবে এই সরকারকে। আমলারা যে কাজটা, জনপ্রশাসন আমলারা সর্বশেষ যে হুমকিটা দিয়েছে, এটা পরিষ্কারভাবে তাদের চাকরিবিধির লঙ্ঘন এবং তাদেরকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত। সেটাও তো অন্য প্রশ্ন, কিন্তু এটাকে গণতান্ত্রিক বিপ্লব সেই অর্থে এটা যত দুর্বলই হোক এটা একটা গণতান্ত্রিক বিপ্লবী সরকার আপনাকে বলতে হবে, মানতে হবে আর কি। একদিকে আপনারা বলছেন গণতান্ত্রিক বিপ্লব, বিপ্লবী সরকার, অন্যদিকে আমরা জানি অন্তর্বর্তী সরকার ৭২ সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। এই বিষয়টি সাংঘর্ষিক কিনা? অবশ্যই সাংঘর্ষিক টু সাম এক্সটেন্ট। আমরা তো এটার পক্ষে না। ৭২ সংবিধানের অধীনে এটা সংবিধানের শপথটা নেওয়া উচিত ছিল না। যে ঘোষণাটা আগামীকালকে পাঠ হতে যাচ্ছে, এইরকম একটা ঘোষণা এই গভর্নমেন্টে দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি জানেন যে ক্ষমতাটা খুব ক্রুয়েল একটা ব্যাপার এবং ক্ষমতার অনেকগুলো পক্ষ থাকে। এখানে আমি সবগুলো পক্ষের নাম বলবো না। জনগণ হচ্ছে একটা পক্ষ যারা সবসময় সাবঅল্টার্ন কিংবা সবসময় পেছনে থাকে। এই ঘোষণার মধ্য দিয়ে জনগণের একটা পক্ষ এই ক্ষমতাকে রিক্লেম করতে চাচ্ছে যে আমরাও এখানে আছি, আমাদেরকে ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু ৭২ সংবিধানের মধ্য দিয়ে যে আপনার শপথটা নেওয়া হয়েছে কারণ আদারওয়াইজ এই যে এস্টাবলিশমেন্টের বিভিন্ন পক্ষ তারা স্টেটটাকে রাতারাতি ডিস্টাবিলাইজ করে দিত, যেটা চেষ্টা তারা এখনো করছে। এই জন্য আমি মনে করি ওই শপথটা নেওয়া হলেও এটাকে খুব বেশি জোর দেওয়া যাবে না, কারণ এটা একটা ইনস্ট্রুমেন্টাল ব্যাপার, অর্নামেন্টাল। আপনি খেয়াল করবেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই যে এই ইউনূস সাহেব উনি প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম জাতির উদ্দেশ্যে যে ভাষণটা রেখেছেন একদম ইয়ের পরেই, মানে শপথ নেওয়ার পরপর, সেখানে তিনি কিন্তু বলেছেন, তার রেফারেন্সটা খেয়াল করবেন, ওইখানে তিনি বলেছেন এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার। এবং বারবার তিনি এরপরে বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্রদের মধ্য দিয়ে আমি নিয়োগ পেয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আমি মিলেমিশে কাজ করব। এগুলো কিন্তু তার রেফারেন্স পয়েন্ট। তিনি কিন্তু সংবিধানের কথা খুব বেশি এরপরে বলেন। আপনি আগেই বলছিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসলে সরকারের তরফ থেকে আসা উচিত ছিল, কিন্তু সরকার কিন্তু বলছে যে আপনাদের এই ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি আপনাদের প্রাইভেট ইনিশিয়েটিভ। না, এটা তো প্রেস সচিব মহোদয় বলেছেন। তাকে খেয়াল রাখতে হবে যে এইটা হলো জনগণের একটা ইনিশিয়েটিভ, ছাত্র জনতার একটা ইনিশিয়েটিভ। প্রাইভেট ইনিশিয়েটিভ বলে উনি খুব একটা গর্হিত কাজ করেছেন। যেটাকে উনি প্রাইভেট ইনিশিয়েটিভ বলছেন, এই ইনিশিয়েটিভ তথা অভ্যুত্থানের কারণেই কিন্তু তিনি প্রেস সচিব হতে পেরেছেন। ফলে তাকে বক্তব্যে আরেকটু সংযত এবং আরেকটু বুঝদার হতে হবে। তিনি বলতেই পারেন যে এটা তো দেখাই যাচ্ছে যে ছাত্র জনতার একটা ঘোষণা। আপনি বলতেই পারেন যে এটা তো সরকার ঘোষণা করছে না, কিন্তু এটা প্রাইভেট ইনিশিয়েটিভ এভাবে বলা উচিত না, কারণ উনি যে রাজনীতি সম্পর্কে একটু কম বোঝেন এটা ওনার এই কথায় প্রকাশিত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার তুষার। আরো কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে, পরবর্তী অংশে ফিরছি। ইকতেদার আহমেদ, আমরা যেমনটি দেখছি যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, কারো মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে, কি হতে যাচ্ছে 31শে ডিসেম্বর, এমন প্রশ্ন কিন্তু জনমনে ঘুরপাক খাচ্ছে। আপনার কি মনে হচ্ছে? দেখুন, পৃথিবীর সর্বত্র সমাজ গতিশীল এবং গতিশীল সমাজে যদি আইন স্থগিত থাকে তাহলে সে আইন কিন্তু আশা পূরণ করতে পারে না। সেজন্য হচ্ছিল যে সমাজের পরিবর্তনের সাথে, সমাজের বিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এখন ধরেন 1971 সালে জন আকাঙ্ক্ষা যেটা ছিল আজকে হচ্ছিল 2024-এ তো জন আকাঙ্ক্ষা একই হতে পারে না। এখন আমাদের তো ধরেন দেশের সর্বোচ্চ আইন হচ্ছিল সংবিধান। আমাদের অতীতে একটা সরকার ছিল এবং ওই সরকারকে এই যে একটা অভ্যুত্থানের মাধ্যমে ওই সরকারের পতন ঘটেছে বা ওই সরকারের বিদায় ঘটেছে। এখন অতীতে যে সরকার ছিল তারা কি সংবিধান মেনে চলেছে? তারা তো সংবিধান মেনে চলে নাই। এখন সংবিধানে বলে দেওয়া আছে যে হচ্ছে সংবিধান মেনে চলা আবশ্যিক কর্তব্য। অতীতে সরকার যেমন সংবিধান মেনে চলে নাই, অতীতে সরকারের স্থলাভিষিক্ত যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, ওনারাও তো সংবিধান মেনে চলছেন না। এখন যদি সংবিধান যদি মেনে যদি আপনি নাই চলেন তাহলে সংবিধান তো মূল্যহীন হয়ে পড়ে। সংবিধান আছে বা সংবিধান নাই এটা একদম ইট ইজ ইরেলিভেন্ট। তো আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন আমাদের যে 111 গভর্নমেন্ট ছিল, আমি অনেক টকশোতে এই কথাটা বলেছি যে 111 গভর্নমেন্ট কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না। একটা গভর্নমেন্ট যদি আনকনস্টিটিউশনাল হয়, ইট ইজ অনলি দি পার্লামেন্ট হুইচ ক্যান ভ্যালিডেট অ্যান আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাহলে 111 গভর্নমেন্টকে ভ্যালিডেট করার
বা পার্লামেন্টারি যে বৈধতা দেওয়ার যে এই সুযোগ, সেটা আওয়ামী লীগ কিন্তু বহুবার পেয়েছে, কিন্তু আওয়ামী লীগ ওই সরকারকে কিন্তু বৈধতা দেয় নাই। কিন্তু আওয়ামী লীগ কী করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল যে মামলা ছিল, ওই মামলাটার যে আপিল বিভাগের যে রায়, ওই রায়ের মধ্যে একটা প্যারাগ্রাফ খায়রুল হককে দিয়ে একটা ইনসার্ট করানো হয়েছে, যে সেখানে বলা হয়েছে যে এই সরকারটার কার্যকলাপ বৈধ। তো এখন হচ্ছে হলো ইন অ্যাবসেন্স অফ দি পার্লামেন্ট, জুডিশিয়ারির বা কোর্টের কি এই রাইট বা এই অধিকার আছে কিনা যে একটা সরকারকে বৈধতা দেওয়ার। এখন 111 গভর্নমেন্ট যদি অবৈধ হয়, তাহলে 111 গভর্নমেন্ট যে নির্বাচন পরিচালনা করেছে ওই নির্বাচনও অবৈধ, এবং তৎপরবর্তী যে 3টি নির্বাচন হয়েছে 2014, 2018 এবং 2024, এই নির্বাচনগুলো অবৈধ। এখন এই নির্বাচন হয়েছিল যে আপনার মূল ভিত যদি অবৈধ হয়, তাহলে ভিতের উপর যেটা প্রতিষ্ঠিত সেটা অবৈধ হয়। এটা হচ্ছিল সাংবিধানিক দিক, আর এটা হচ্ছিল ধারাবাহিক দিক। আর আরেকটা হচ্ছিল, আমরা যদি সংবিধান এবং আইনের আলোকে এই 3টি নির্বাচনকে বিশ্লেষণ করি, তাহলেও দেখা যাচ্ছে যে সংবিধান অনুযায়ী এই 3টি নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। মানে সংবিধানে একটা সংসদ কিভাবে গঠিত হবে এটা সংবিধানে কিন্তু বলে দেওয়া আছে। আর্টিকেল 65 সাব আর্টিকেল 2-তে বলে দেওয়া আছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 365 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50 জন মহিলা সদস্য, মোট সর্বমোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। এখন একটা সংসদে যদি 154 সদস্য যদি হচ্ছিল এই যে ইয়েতে এই যে এই প্রত্যক্ষ ভোট ব্যতীত এটা যদি আনঅপোজ যদি ইলেক্টেড হয়, বিনা প্রতিদ্বন্দ্বী যদি নির্বাচিত হয়, তাহলে ওই সংসদকে তো আপনার আর্টিকেল 65 সাব আর্টিকেল 2-র স্পিরিট তো ওই সংসদ তো ফুলফিল করে না। এটা হচ্ছিল একটা দিক। দ্বিতীয় বললাম হচ্ছিল 2018 যে নির্বাচন, 2018 নির্বাচন, এখন নির্বাচন পরিচালিত হয় যে আইন দ্বারা, ওই আইনটাকে বলা হয়েছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, যেটা বাংলা হচ্ছিল গণপ্রতিনিধিত্ব আদেশ। এবং গণপ্রতিনিধিত্ব আদেশে বলে দেওয়া আছে যে নির্বাচনে কারা রিটার্নিং অফিসার হবে এবং নির্বাচনের ভোট গ্রহণ কখন থেকে কখন হবে, এটা সুবিস্তারিত এবং সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। তো ওই নির্বাচনে আমরা দেখলাম যে দিনের ভোট রাতে হয়ে গেল, অর্থাৎ আনুষ্ঠানিক ভোট গ্রহণের পূর্বেই দেখলাম যে ভোট হয়ে গিয়েছে। তো ওই নির্বাচনকে আপনি কীভাবে বৈধ নির্বাচন বলেন? 24 নির্বাচনে আমরা দেখলাম যে হচ্ছিল যিনি বিদায়ী প্রধানমন্ত্রী উনি ঠিক করে দিয়েছেন সরকারি দলের প্রার্থী কি, আবার বিরোধী দলের প্রার্থী কারা। তাহলে এই 3টি নির্বাচন যদি অবৈধ হয়, তাহলে একটা অবৈধ সরকারের অবসানে একটা সরকারের আগমন ঘটেছে। এখন যেই নতুন যে আমাদের অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছে, এই সরকারকে তো আপনি তো তারা যেই ব্যবস্থা, অর্থাৎ সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী যেটা করেছে, ওই পঞ্চদশ সংশোধনী অনুযায়ী যদি দেশে যদি নির্বাচন হতো, নির্বাচনের মাধ্যমে কিন্তু কখনো কিন্তু এই সরকারের অপসারণ সম্ভব ছিল না। এবং এই সরকারের অপসারণের ব্যাপারে আমরা দেখেছি যে খালি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এদেশের আপামর জনমানুষের কিন্তু সমর্থন ছিল। এটাকে বলা হয়েছিল ভক্স পপুলি বা উইল অফ দ্য পিপল। তাহলে এটা যেটা উনি বলেছেন যে এটা সুযোগ ছিল যে তখনই আমরা একটা প্রোক্লামেশন দিতে পারতো। 5 তারিখে তো সরকারের পতন হলো, 8 তারিখে যখন সরকার গঠন হলো। এখন প্রোক্লামেশনের মাধ্যমে যখন দেশ শাসন হয়, যে কোনো প্রোক্লামেশনের অবস্থান হচ্ছিল সংবিধানের উচ্চে। যেমন আমরা পাকিস্তান রাষ্ট্রের সাথে ছিলাম, তারপরে হচ্ছিল আমাদের এখানে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, তখন হচ্ছিল যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা প্রোক্লামেশন দিলাম এবং ওই প্রোক্লামেশন অনুযায়ী দেশ শাসিত হতে লাগলো। তারপরে আমরা দেখলাম যে আমাদের অস্থায়ী সংবিধান দিলাম, সেটাও কিন্তু একটা প্রোক্লামেশনের মাধ্যমে অস্থায়ী সংবিধান দেওয়া হলো। এরপরে বাংলাদেশে ধরেন 2টি সামরিক শাসন এসেছিল এবং 2টি সামরিক শাসন কালেই আমরা দেখেছি যে সংবিধানকে স্থগিত করে প্রোক্লামেশনের দ্বারা, অর্থাৎ জিয়া রহমান সাহেবের সামরিক শাসন এবং হচ্ছে হলো এরশাদ সাহেবের সামরিক শাসন, উভয় সামরিক শাসনের ক্ষেত্রে দেখা গেল যে সংবিধান স্থগিত ছিল এবং প্রোক্লামেশন দ্বারা দেশ শাসন হয়েছে। এখন আমরা দেখলাম যে আপনার সরকার পরিবর্তনের একমাত্র বৈধ পন্থা হচ্ছিল নির্বাচনের মাধ্যমে আপনারা একটা সরকার পরিবর্তন করতে পারেন। তো আমাদের পতীত যে সরকার ছিল, এরা তো জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে গিয়েছিল এবং পরপর 4টি নির্বাচন আমরা দেখলাম যে কলুষিত নির্বাচন, অর্থাৎ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছে সেটি কলুষিত নির্বাচন, এবং তাদের আমলে যে 3টি নির্বাচন হয়েছে এই 3টি নির্বাচন কলুষিত নির্বাচন। এখন যেহেতু আপনি হচ্ছিল সাংবিধানিকভাবে আপনি যে যদি এখানে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে তাদের কিন্তু এই সরকারের কিন্তু অপসারণের পথ রুদ্ধ ছিল। সেজন্য কিন্তু এখানে আপনি জন আকাঙ্ক্ষা বলেন বা জনবিপ্লব বলেন বা গণ অভ্যুত্থান বলেন, এর মাধ্যমে কিন্তু এই সরকারের পতন একটা অবশ্যম্ভাবী ব্যাপার ছিল। যদি সংবিধান এখন স্থগিত করা হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ ধরে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়।
জনাব ইকতেদার আহমেদ, যে আলোচনায় আমরা ছিলাম, প্রক্লেমেশনের মধ্য দিয়ে সংবিধান স্থগিত হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কি? আইন কি বলে? দেখুন, বাংলাদেশে কিন্তু এর ইতিপূর্বে অসাংবিধানিক শাসন হয়েছিল। একটা হচ্ছিল যে এই যে জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন তখন একটা অসাংবিধানিক শাসন ছিল। এরশাদ সাহেব যখন আসলেন তখন একটা অসাংবিধানিক শাসন ছিল। শাহাবুদ্দিন সাহেব যখন আসলেন তখন একটা অসাংবিধানিক শাসন ছিল। আবার হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই 4টি অসাংবিধানিক শাসন, বর্তমানটাকে নিলে হচ্ছিল 5টি। এখন এই 4টির মধ্যে আমরা দেখলাম যে জিয়া রহমান সাহেব এবং এরশাদ সাহেব ওনারা কী করলেন, ওনারা ক্ষমতায় থাকাকালীন ওনারা দল গঠন করলেন। ওনারা প্রোক্লামেশনের মাধ্যমে সংবিধানকে সাসপেন্ড করলেন, ক্ষমতায় থাকাকালীন ওনারা দল গঠন করলেন, ওনারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেন এবং ওনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে তাদের শাসনকালকে তারা বৈধতা দিলেন। এবং বৈধতা দেওয়ার পূর্বে তারা কিন্তু গণভোটের আয়োজন করেছিলেন, উভয়ে গণভোটের আয়োজন। আর শাহাবুদ্দিন সাহেবের ক্ষেত্রে ওটা হয়েছিল যেহেতু 3 জোটের রূপরেখা অনুযায়ী হয়েছিল, সেজন্য সংবিধান স্থগিতের প্রশ্ন দেখা দেয়নি। তো 3 জোটের রূপরেখায় তারা বলে দিয়েছিল যে তার শাসনকালকে তারা বৈধতা দিবেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে একাদশ সংশোধনীর মাধ্যমে তার শাসনকালকে বৈধতা দেওয়া হয়েছে এবং তিনিও কিন্তু একটা গণভোটের আয়োজন করেছিলেন, তার মানে পিপলসের ম্যান্ডেট নিলেন। তো আমরা দেখলাম যে এই 3টি ক্ষেত্রে গণভোটও হয়েছে, আবার হলো যে সংবিধান সংশোধন করে ওই তাদের যে শাসনকাল সেটাকে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু আমার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই পদটা কিন্তু এখন রদ্দ করে দেওয়া হয়েছে। পঞ্চদশ সংশোধনীতে তারা নতুন একটা সংবিধানে 150 অনুচ্ছেদ, যেটা 150 অনুচ্ছেদ, এটা হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন। পৃথিবীর সব দেশের সংবিধানে এই প্রভিশনটা থাকে। যদি আনফোরসিন ইভেন্ট যদি হয় তখন হচ্ছিল এটাকে বৈধতা দেওয়ার জন্য হচ্ছিল এই 150 অনুচ্ছেদ। তো আমরা দেখলাম যে এই যে আমাদের যে 5ম সংশোধনী, 7ম সংশোধনী এবং একাদশ সংশোধনীর মাধ্যমে যে মানে অসাংবিধানিক শাসনকে যে বৈধতা করা হয়েছে, ওই পদটাকে তারা কেন রুদ্ধ করে দিলেন? ওনারা বলেন যে এই যে এই টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে ওনারা হচ্ছিল 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই পিরিয়ডকে বোঝাবে। এই পিরিয়ডের বাইরের কোনো পিরিয়ড টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন হতে পারবে না। তাহলে হচ্ছিল যে এখন আমাদের যে এই উচ্চ আদালত সম্প্রতি যে এই পঞ্চদশ সংশোধনী বিষয়ক একটা রায় দিল, কিছু কিছু ক্ষেত্রে তারা দেখলাম যে আমরা সেটাকে হচ্ছিল অবৈধ ঘোষণা করেছে। এখন এটাও দেখতে হবে যে আমাদের সংসদের অবস্থান তো হচ্ছিল আদালতের ঊর্ধ্বে এবং আদালত হচ্ছিল সংসদ দ্বারা সৃষ্ট একটা প্রতিষ্ঠান। এখন সংসদ যে আইন প্রণয়ন করে ওই আইন বাতিলের ক্ষমতাকে আদালতের আছে কিনা, এই জিনিসটাও কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া প্রয়োজন। এখন আমরা তো মানে মুখস্থ অনেকেই বলে দেয় যে আপনি যদি সংবিধান বিশ্লেষণ করেন বা পৃথিবীর অন্যান্য দেশের সংবিধানের সঙ্গে দেখেন, এখন যুক্তরাষ্ট্রের সাথেও তো বাংলাদেশকে তুলনা করলে চলবে না। যুক্তরাষ্ট্রে ওখানে হয়েছিল যে মালবরি ভার্সাস মেডিসন যে মামলাটা হয়েছিল, সেখানে ওরা বলেছিল যে মানে জুডিশিয়ারি হ্যাজ দি পাওয়ার টু নক ডাউন দ্য ল মেড বাই দি পার্লামেন্ট। এখন যুক্তরাষ্ট্রে যে বিচারক হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হন, সেখানে এটাকে বলে পাবলিক হিয়ারিং। ওদের নিয়োগ পরবর্তী যে পাবলিক হিয়ারিং হয়, একটা লোকের চরিত্রে যদি ন্যূনতম কালিমাও থাকে, তার এই যে নিয়োগ বা মনোনয়ন কিন্তু কংগ্রেস কিন্তু অনুমোদন করে না। কিন্তু আমাদের বাংলাদেশে তো সেটা না। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে বিগত 15 বছরে যারাই বিচারক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সকলেই হলো বা এদের অধিকাংশ হয়েছিল রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আপনার 2টা প্রতিষ্ঠানকে, আপনার হচ্ছিল বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এই 2টা প্রতিষ্ঠানকে কিন্তু আপনি হচ্ছিল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। এবং আমাদের 72 সংবিধানের যে বিধান ছিল, ওই বিধান অনুযায়ী কিন্তু এই 2টা প্রতিষ্ঠানকে বিতর্কের ঊর্ধ্বে রাখার বিধান রাখা ছিল, কিন্তু আমরা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে রাখি নাই। এখন বিতর্কের ঊর্ধ্বে না রাখার কারণেই কিন্তু দেখা গেল যে আমাদের এই ধরনের যে বিভিন্ন সময় সমস্যা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আমি মূল আলোচনা আসি। আপনি বলেছেন যে মানে এই যে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে কিনা? বৈধতা নিয়ে প্রশ্ন তো উঠবে, কিন্তু এটাকে বৈধ করার মালিক তো হচ্ছিল সংসদ। আমি তো বললাম সংসদ ব্যতীত অন্য কোনো অথরিটি নাই। তাহলে এটাকে যদি ধরেন আপনি এখন প্রোক্লামেশনের মাধ্যমে যদি সংবিধানকে আপনি স্থগিত করেন, সাসপেন্ড করেন, সেক্ষেত্রে হচ্ছিল আপনাকে হয়তো যে আগামীতে একটা গণভোট দিতে হবে। একটা গণভোট দিয়ে আপনাকে পিপলের ম্যান্ডেট নিতে হবে। এটা হচ্ছিল একটা। এরপরে হচ্ছিল আপনি যদি এখন সংবিধান আপনি স্থগিত করে আপনি কি সংবিধান সংশোধন করবেন নাকি সংবিধান বাতিল করবেন? এখন সংবিধান সংশোধন বা সংবিধান বাতিল যেটাই বলেন, এটা হচ্ছিল যদি বাতিল করেন সেক্ষেত্রে হচ্ছিল গণপরিষদ গঠনের আবশ্যকতা দেখা দিবে। আর যদি সংশোধন করেন সেক্ষেত্রে হচ্ছিল আগামী যে সংসদ, অর্থাৎ হচ্ছিল এটা হচ্ছিল ত্রয়োদশ সংসদ, আগামী যে ত্রয়োদশ সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা যদি এটাকে অনুমোদন করে তাহলে এটা হচ্ছিল অনুমোদিত হয়ে যাবে। এটা হচ্ছিল সাংবিধানিক পন্থা। তাহলে আমাদের দেশে অতীতে আমরা দেখেছি যে প্রোক্লামেশনের মাধ্যমে দেশ শাসিত হয়েছে, প্রোক্লামেশন পরবর্তী সংবিধান স্থগিত হয়েছে এবং প্রোক্লামেশন পরবর্তী সংবিধান বহালও থেকেছে, শাহাবুদ্দিন সাহেবের শাসন যেটা। তাহলে এটা হচ্ছিল আমাদের তো
অতীত অভিজ্ঞতা আছে যে সংবিধান স্থগিত করে বা সংবিধান বহাল রেখে কি করে হচ্ছিল সামনের দিকে অগ্রসর হওয়া যায় বা পরবর্তীতে কিভাবে সংবিধানকে অনুমোদন দেওয়া যায়। কিন্তু আমরা দেখলাম যে চতুর্থবার যখন আমাদের যে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো, এটা হয়েছিল যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে বলেছিলেন যে এই সরকারটি আমাদের আন্দোলনের ফসল এবং এই সরকারের কার্যকলাপকে আমরা বৈধতা দিব। পরবর্তীতে তিনি তো বৈধতা দেনই নাই, তিনি হচ্ছিল ওই সরকারের যে মূল কুশীলব যে দুইজন ছিল মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন, তাদেরকে দেশ ছাড়া করেছেন এবং তারা এখন পর্যন্ত কিন্তু আর বাংলাদেশে ফিরতে পারে নাই এবং তারা ভবিষ্যতে ফিরতে পারবে কিনা এটাও নিয়েও অনেক সন্দেহ রয়েছে। সেখানে বৈধতার ক্ষেত্রে পরবর্তী নির্বাচিত সরকারের সদিচ্ছার উপরও কি নির্ভর করছে? সদিচ্ছার উপরে ওনার তো বৈধতা দেওয়ার সুযোগ ছিল, যেহেতু 2/3 মেজরিটি ছিল। তো উনি কেন বৈধতা দেয় নাই? উনি হচ্ছে পঞ্চদশ সংশোধনী যেটা করলো, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তো উনি তো হচ্ছে রেস্ট্রিক্ট করে দিয়েছেন, সীমিত করে দিয়েছেন। অর্থাৎ হচ্ছিল ওই পিরিয়ডের বাইরের কোনো পিরিয়ডকে পার্লামেন্টের অধিকারটাকে খর্ব করা হয়েছে। অর্থাৎ পার্লামেন্টের যে বৈধতা দেওয়ার যে রাইট ছিল বা অধিকার ছিল, সেই অধিকারটাকে থেকে হি স্ন্যাচড অ্যাওয়ে দি পাওয়ার অফ দ্য পার্লামেন্ট। বললো যে এটাকে মানে 150 অনুচ্ছেদের মাধ্যমে এটাকে বৈধতা করে দেওয়া যাবে না। তো এটা তো আপনি তো আগামী সংসদে যারা মানে জনসমর্থন নিয়ে নির্বাচিত হবে তারা কি করবে না করবে এটা তো আপনি তো মানে তারা কি করবে এটা তো আপনি এই যে তাদের কার্যকলাপকে তো আপনি তো নির্ধারণ করতে পারেন না। তো তাহলে উনি কি করলেন? উনি 150 অনুচ্ছেদের সংশোধন করে এটাকে সীমিত করে দিয়ে বললেন যে আগামীতে যারাই ক্ষমতাসীন হবে তারা এই যে সংবিধান সংশোধন করতে পারবে না বা অসাংবিধানিকভাবে কেউ আসলেও অসাংবিধানিক শাসনকে বৈধতা দিতে পারবে না। তো এটা তো ধরেন একটা আগামী সংসদের কার্যকলাপকে একটা সংসদ কখনো কিন্তু সীমিত করে দিতে পারে না, যেটা উনি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে করেছেন। এটা হচ্ছিল একটা দিক। আর এখানে হচ্ছিল আমরা আর একটা দিক বলবো, আমাদের উচ্চ আদালত এটাকে বৈধ বা অবৈধ যেটাই বলুক না কেন, আমরা যদি সংবিধানকে যদি নির্মোহভাবে যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সহ পরবর্তী 3টি সরকার হচ্ছিল অবৈধ সরকার, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সরকার। যেহেতু এই 3টি সরকার এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি অবৈধ সরকার, সেহেতু এদের কার্যকলাপ হচ্ছিল অবৈধ এবং এরা যে পঞ্চদশ সংশোধনী যেটা আনয়ন করেছেন ওই পঞ্চদশ সংশোধনীও অবৈধ। সুতরাং পঞ্চদশ সংশোধনী যদি অবৈধ হয় তাহলে এর পূর্ববর্তী সংবিধানের যে অবস্থান আমরা সেই অবস্থানে ফিরে যেতে পারি। মানে ইফ এই অ্যামেন্ডমেন্ট অফ দি মানে এই 15 সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী ওটাকে যদি ধরেন আদালত ওটাকে সম্পূর্ণ অবৈধ বলে নাই, ওটার কিছু কিছু কাজকে অবৈধ বলেছে। তা আমার আমার বিশ্লেষণ হলো পঞ্চদশ সংশোধনী যেই সংসদ করেছে, যেহেতু ওই সংসদ অবৈধ, সুতরাং পঞ্চদশ সংশোধনী অবশ্যই অবৈধ। এবং পঞ্চদশ সংশোধনী যদি অবৈধ হয় তাহলে আমাদের যে ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল ওই সরকার ব্যবস্থা ফিরে আসে এবং ওই সরকার ব্যবস্থায় বৈধ এবং ওই সরকারের অধীনে আমরা আগামী নির্বাচন করতে পারি যদি সংবিধান বলবৎ থাকে। আর সংবিধান যদি আপনি বলবৎ না রাখেন, এটা হচ্ছিল জন আকাঙ্ক্ষার উপর নির্ভর করবে। ওনারা এখন প্রোক্লামেশন দিবেন, ইফ প্রোক্লামেশন ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, ইফ ইট ইজ হেল্ড বাই দি পিপল, জনগণ যদি এটাকে স্বাগত জানায়, সেক্ষেত্রে আপনি প্রোক্লামেশন পরবর্তী আপনি আপনারা যে সকল সংস্কার করবেন ওই সকল সংস্কারের ব্যাপারে আপনি গণভোট নেবেন। কার্যকর কিভাবে হবে? প্রোক্লামেশন যখনই একটা প্রোক্লামেশন যখন দেওয়া হয়, এখন প্রোক্লামেশন দেওয়ার সাথে সাথেই কিন্তু সংবিধান প্রোক্লামেশন অবস্থান হচ্ছিল সংবিধানের উচ্চে। তখন সংবিধান প্রোক্লামেশন দিয়েই প্রথমেই তারা কি করে, ইতিপূর্বে যেটা হয়েছিল যে সংবিধানকে স্থগিত করে দেয়। বা আপনি যদি সংবিধান বাতিল করতে চান আপনি বাতিল করতে চান, তবে বাতিল করা ঠিক হবে না, আপনাকে তো যে স্থগিত করাটাই ঠিক হবে। আপনার যদি সংবিধানকে যদি আপনি বাতিল করতে চান তাহলে দেশে যে এখন যে এক্সিকিউটিভ আছে বা দেশে যে এই জুডিশিয়ারি আছে বা আমাদের যে ইলেকশন কমিশন আছে, তাহলে এগুলোরও তো কোনো বৈধতা থাকে না। ধন্যবাদ জানাচ্ছি ইকতেদার আহমেদ। সারওয়ার তুষার, আইনি যে জটিলতাগুলো আমরা ইকতেদার আহমেদের কাছ থেকে শুনছিলাম সে বিষয়গুলো আপনারা কতটা বিবেচনায় নিয়েছেন? আইনি জটিলতা আপাত অর্থে মনে হচ্ছে, কিন্তু এটা খুব সিম্পল। ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে কি ঘটেছে, ওনার ভাইয়ের কথাতেও অনেকগুলো ব্যাপার এসেছে। আমি আর একটু আমাদের দিক থেকে বলি যে এটা ব্যাপারটাকে আমরা কিভাবে দেখি। যখন আপনি একটা প্রোক্লেমেশন, ভাই বললেন যে প্রোক্লেমেশন জারি করার অর্থ হচ্ছে যে সংবিধান তার অধীনে চলে আসে কিংবা কোথাও কোথাও এটা স্থগিত হয়। বাংলাদেশে এরকম আমি অন্তত 3টা পর্বের পাকিস্তান আমল থেকে এই 111 পর্যন্ত 3টা সময়ের আমি আপনাকে উদাহরণ দেবো যে এগুলো কীভাবে ঘটেছে। সেটা আমি আপাতত যাচ্ছি না, মানে আমি চাইলে দিতে পারি। বলার কথাটা হচ্ছে যে স্থগিত যদি আপনি নাও করেন, যেহেতু সমাজে একটা অ্যাংজাইটি আছে, বিশেষত যারা এস্টাবলিশমেন্ট তারা মনে করে যে সংবিধান যদি স্থগিত করা হয় তাহলে দেশে একেবারে কুরুক্ষেত্র লেগে যাবে। ব্যাপারটা যদিও এমন না, কিন্তু যেহেতু এটা পরিস্থিতি, সুতরাং আপনি যেটা করবেন আপনি বলবেন যে ইন এসেন্স এটা কার্যকর হবে এই প্রোক্লেমেশন।
তার মানে হচ্ছে যে বিদ্যমান সংবিধানের যে সকল আইন এই ইন এসেন্স কিংবা স্পিরিটের বিরুদ্ধে যায় সেগুলো প্রাধান্য পাবে না, ব্যাখ্যা করবে আদালত। ঠিক আছে, এটা পৃথিবী জুড়ে স্বীকৃত একটা পদ্ধতি। যে ধরা যাক ডিএসএ তো এই সরকার এমনিতেই বাতিল করে দিচ্ছে কিংবা প্রয়োগ হচ্ছে না, ধরা যাক ডিএসএ আছে, এই ডিএসএ যদি আমরা ধরে নিই যে এই অভ্যুত্থানটা যে কারণে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তাহলে ডিএসএটা তো এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তার মানে ডিএসএ আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না, যদিও এটা এখন বিদ্যমান একটা আইন হিসেবে আছে, কিংবা বিনা পরোয়ানায় গ্রেফতার, এই ধরনের যে সমস্ত কালাকানুন আছে বিদ্যমান সংবিধানে সেগুলো আর অ্যাপ্লাই হবে না। কিন্তু এই সংবিধানের যেগুলো ডেমোক্রেটিক অ্যাসপিরেশনস আছে, ডেমোক্রেটিক যে সমস্ত প্রভিশনস আছে সেগুলো অনুযায়ী দেশ তো চলবেই। দেশ তো কখনো আইন শূন্য হয় না। আইন আর সংবিধান একটা লিগ্যাল ডকুমেন্ট, মানে সংবিধানে আইন থাকে, এটা সত্য। সংবিধান তো শুধু আইনি ডকুমেন্ট না, আইনের ধারাবাহিকতা সাংবিধানিক ধারাবাহিকতা এক কথা না। এটা আমাদের দেশে এটা একটু কনফিউজ হয়ে যায় আমরা আর কি। যখন এমনকি আপনি একটা সংবিধান স্থগিত করে দেন, যদি করে দেওয়া হয়, আগামীকালকে তো সেটা ঘটছে না, কিন্তু যদি করে দেওয়া হয় তবু আইনের ধারাবাহিকতা রক্ষিত হয়। আইয়ুব খান যখন তার পতন ঘটলো, ইয়াহিয়া এসে প্রথমে একটা সামরিক আইন জারি করে ওই ৬২ সালের সংবিধানকে তিনি স্থগিত করেছেন। পরের দিন আরেকটা মার্শাল ল প্রক্লেম করে উনি বলেছেন যে তবু নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান সংবিধানের ধারা অনুযায়ী দৈনন্দিন যে রাষ্ট্রীয় কর্মকাণ্ড সেটা ওই আইনের মধ্য দিয়ে চলবে। এগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড পদ্ধতি। 111-এর সময় এরকম ঘটেছে যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি আপনি এক পদে দিলেন। এবার যখন তর্কটা উঠলো যে কিভাবে ডক্টর ইউনূস থাকবেন একই পদে যদি তাকে আমরা রাষ্ট্রপতি বানাতে চাই, এগুলো কিন্তু উদাহরণ আছে আমাদের ইতিহাসে। কিন্তু আমাদের এখানে সাংবিধানিক ধারাবাহিকতার যে ধারণা প্রচার করা হয় এটা হচ্ছে একটা পৌত্তলিক ধারণা, মানে এটা কিছু মিন করে না, এটা শুধু আমরা মুখে মুখে বলি। এই সাংবিধানিক ধারাবাহিকতার নামে এত কুকর্ম হয়েছে। 14 সালে নির্বাচন হয়েছে সাংবিধানিক ধারাবাহিকতার নামে, বলা হয়েছে যে আমরা 2 বছরের মধ্যে আরেকটা নির্বাচন দেবো। এখন এটা সাংবিধানিক ধারাবাহিকতার জন্য রক্ষা করার জন্য ইলেকশন দিতে হবে। 18 সালে একই কথা শুনেছি, 24 সালে একই কথা শুনেছি। দুর্ভাগ্যজনকভাবে এখন এই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের পক্ষের অনেক রাজনৈতিক দলের মুখ থেকে একই কথা শোনা যাচ্ছে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা, এই সংবিধানটা তো জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ধারাবাহিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। সাংবিধানিক ধারাবাহিকতা কথাটার যদি কোনো অর্থ থাকে তাহলে সেটা হচ্ছে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের ধারাবাহিকতা। এখন আপনি আমাকে বলেন এই সংবিধান কি জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ধারাবাহিকতার মধ্যে আছে? আমার অনুমান হচ্ছে যে নাই। কেন নাই? কারণ হচ্ছে যে ভাই বললেন যে শেখ হাসিনা তো সংবিধান মেনে দেশ চালায় নেই। তাহলে আপনি যদি অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করেন সংবিধানের বাইরে গিয়ে, এই সংবিধান তো আপনাকে করে না, মানে ধরার মতো কোনো রাস্তা নাই। এই সংবিধানের ডিজাইনটাই এমন। সুতরাং এই সংবিধান আর অনেকভাবে আমরা যেটা বলেছি যে গণ অভিপ্রায়ের ধারে কাছে নাই। আপনাকে একটা নতুন সংবিধান করতে হবে, তার জন্য গণপরিষদ, নির্বাচিত গণপরিষদে যেতে হবে। গণপরিষদ বলার আগে আমরা বারবার নির্বাচিত বলি, কারণ নির্বাচিত প্রতিনিধিরাই সেখানে যাবেন। ওই গণপরিষদটাই পরে আইনসভায় রূপ নেবে। এইটা হচ্ছে রোডম্যাপ, আমরা সেই কথা বলছি। সারওয়ার তুষার, সরকার এবং আদালত কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই, এমনটি বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আবার আপনারা বলছেন 31 ডিসেম্বর আপনারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবেন। আইনি প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগকে আসলে অপ্রাসঙ্গিক কিভাবে ঘোষণা করবেন, সেটি আসলে কিভাবে কার্যকর হবে, সেই বিষয়টি বুঝতে চাই বিরতির পর। দর্শক, দেশবন্ধনের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সারওয়ার তুষার, যে আলোচনায় আমরা ছিলাম, প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছেন সরকার এবং আদালত কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে দলটিকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আবার আপনারা বলছেন 31 ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবেন। কিভাবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে করবেন? আচ্ছা, এই কথাটা কে বলেছেন? প্রধান নির্বাচন কমিশনার। আচ্ছা, প্রথমত দুটো কথা আমি বলবো এখানে। একটা হচ্ছে আইনের ব্যাপার, আরেকটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিকভাবে তো আওয়ামী লীগের ইতিমধ্যেই আওয়ামী লীগের ব্যাপারে গণরায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা শুধু আপনাকে আবার নির্বাচনের মধ্যে দিয়ে করতে হবে না। আপনি নির্বাচনের চেয়ে বড় একটা রায় তার বিরুদ্ধে দিয়েছেন বাংলাদেশের কোটি কোটি হাজার হাজার মানুষ। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, যিনি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, আমরা তো মনে করি যে তিনি অবৈধ। কেন তিনি অবৈধ? কারণ হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন যখন রিপোর্ট দেওয়ার আগেই আপনি যে 2022 সালে পুরনো আইনে নির্বাচন কমিশনার নিয়োগ আইনের মধ্য দিয়ে যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগটাকে আমরা বৈধ এবং যথাযথ মনে করিনি এবং আমরা আমাদের সংগঠনের জায়গা থেকে এটা বিরোধিতা করেছি। ফলে ওনার কথাকে আমি অত গুরুত্ব দিতে চাই না। আইনের প্রশ্ন, যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা যায় তাহলে এটা আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ধরনের মন্তব্য করার আগে ওনার বলা উচিত যে 2014, 2018 এবং 2024-এর নির্বাচন যে আপনি বাংলাদেশের ভোট ডাকাতি করলেন, ডামি নির্বাচন করলেন এবং একতরফা নির্বাচন করলেন, এগুলো কিন্তু ফৌজদারি অপরাধ। এগুলোর কি বিচার হবে না? তাহলে এগুলো বিচার আগে হতে হবে। নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো পরের প্রশ্ন। আপনি আগে বলেন যে এই 3টা নির্বাচনের জন্য আমরা বিচারের মুখোমুখি করবো আওয়ামী লীগকে। এই কথা আপনি বলছেন না কেন? না বলে আপনি যখন এভাবে বলেন তখন মনে হয় কি যে আওয়ামী লীগ একটা ভোটের মধ্য দিয়ে জাস্ট বিরোধী দল হয়েছে, আপনি একটা বিরোধী দল সম্পর্কে মন্তব্য করছেন। ঘটনা কিন্তু সেটা না। আওয়ামী লীগ এখন ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে। সো ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে এমন একটা দল যার এই যে প্রশ্নটা আমি বললাম, গুম, খুন, জুলাই হত্যাকাণ্ড, এগুলো আমি বাদই দিলাম,
এই যে 3টা নির্বাচন বাংলাদেশের জনগণকে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে দিলেন না, এর জন্য কি আপনার বিচার হতে হবে না? তাহলে আমরা তাদের কাছ থেকে আগে এগুলো সম্পর্কে মতামত শুনতে চাই, তারপর হচ্ছে এই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটা যখন বিচারের প্রশ্নটাকে ওনারা গৌণ করে দিয়ে এগুলো নিয়ে আলাপ করেন, মন্তব্য করেন, তখন আমাদের কাছে মনে হয় যে তারা তো অভ্যুত্থানের বিরুদ্ধে আছেন, এই জন্যই প্রোক্লেমেশনটা জরুরি। সরওয়ার তুষার, আমরা যেমনটি শুরুতেই জানিয়েছিলাম যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা দেখছি আমরা। রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়াও জানাচ্ছে, যেখানে বিএনপি নেতারা বলছে সংবিধানের কবর রচনার চিন্তা ফ্যাসিবাদের শামিল, ৭১-এর শহীদদের রক্তের উপর দিয়ে লেখা সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে। আচ্ছা, না, এই ব্যাপারে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমি তো আগেই আপনাকে বলেছি যে কবর রচনা হবে, এটা একটা পলিটিক্যাল রেটরিক, এটা একটা অলংকার, কিন্তু এটাকে ধরে বসতে ছাত্ররা তো আরো অনেক কথা বলেছে, সবগুলো বাদ দিয়ে আপনি ওটার মধ্যে পড়লেন কেন? মানে যারা বলছেন আর কি, আমি তাদের কথা বলছি। আর এই যে সংবিধান বাতিল করার চিন্তা, ফ্যাসিবাদী চিন্তা, এই আসলে আমরা বলবো যে সংবিধানটাকে, যেই সংবিধানটা ইতিমধ্যেই আমরা বলছি যে বাতিল হয়ে গেছে, তাকে আবার জোর করে টিকিয়ে রাখার চেষ্টা, এইটা হচ্ছে ফ্যাসিবাদী চিন্তা। ফলে রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বুঝতে হবে। তৃতীয় কথা হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন করা, সংবিধান সংস্কার করা আর সংবিধান সংশোধন করা, এই 3টা যে আলাদা আলাদা ব্যাপার, এই চিন্তাই তো পরিষ্কার না যখন তারা সংশোধন শব্দটা ব্যবহার করে। বাংলাদেশে তো সংশোধনের অভাব নেই, 17টা সংশোধনী হয়েছে। এই 17টা সংশোধনী আমাদেরকে কোথায় এনে নিয়ে আসছে? আমরা এখন বলছি হয় আপনাকে সংবিধান সংস্কার করতে হবে অথবা সংবিধান প্রণয়ন করতে হবে, কমপ্লিটলি নতুন সংবিধান করতে হবে। এই দুটার একটা, এই দুটো আপনি কোথায় করতে পারেন? সংসদে করতে পারেন না। এই দুটোর জন্য আপনাকে যেতে হবে গণপরিষদে। আমাদের প্রস্তাবে আমরা বলেছি যে যারা মনে করছেন যে এই মুহূর্তে নির্বাচন দিলে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সংসদে মানে সংসদ গঠন করবেন, খুব ভালো কথা, তাহলে আপনার গণপরিষদে ভয় পাচ্ছেন কেন? গণপরিষদ তো আলটিমেটলি আইনসভায় রূপ নেবে। আমাদের প্রস্তাবে কিন্তু এটা পরিষ্কার আমরা বলেছি, এবং বাংলাদেশে এটা ইতিহাস আছে যে যেটাকে বলে যে মানে গণপরিষদ কাম আইনসভায় পরিণত হবে, এবং ওই সংসদের যা মেয়াদ থাকে তাই মেয়াদ থাকবে, কিন্তু তার আগে আপনি একটা নতুন সংবিধান জাতিকে উপহার দিবেন, জনগণ যাকে ভোট দেবে সে যাবে। এইটাতে অসুবিধাটা কোথায়? যা রাজনৈতিক দলগুলো যে মানতে চাচ্ছে না, তারা কোথায় ভয় পাচ্ছে আমার কাছে পরিষ্কার না। এবং রাজনৈতিক নেতা বলছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং এর চেষ্টা করবেন না। আপনারা কি ব্র্যান্ডিং এর চেষ্টা করছেন? আমি এই কথার অর্থ বুঝতে পারি না যে এর মানে কি, ব্র্যান্ডিং মানে কি? এটাকে তো আমরা, এটা যে অভ্যুত্থান, এই কথাটাই আমাদের অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করতে হচ্ছে। রাজনৈতিক দলগুলো মুখে মুখে অভ্যুত্থান বলছেন, কিন্তু তারা এটাকে রেজিম চেঞ্জ আকারে দেখেন। এই দুটোর মধ্যে খুব পরিষ্কার পার্থক্য আছে। রেজিম চেঞ্জ মানে হচ্ছে আপনি ক্ষমতায় ছিলেন বা আমি ক্ষমতায় ছিলাম, আপনি আমার জায়গায় এসেছেন, দ্যাট ইজ রেজিম চেঞ্জ। কিন্তু গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমি একটা এমন স্বৈরাচারী, এমন অত্যাচারী হয়ে উঠেছিলাম যে জনগণ আমাকে, যেটা ভাই বলেছেন যে আপনি গণ অভিপ্রায় প্রকাশিত হওয়ার, ব্যক্ত হতে দেওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন, তখন রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নাই। জনগণ সেটা করেছে, এটাকে আর আলাদা করে কি ব্র্যান্ডিং করতে? আর সেখানে একটু প্রশ্ন রাখতে চাই সরওয়ার তুষার, আমরা গণ অভ্যুত্থানে যেমনটি দেখেছি ছাত্র, শ্রমিক, জনতা, এমনকি রাজনৈতিক দলগুলোরও ভূমিকা ছিল, সেখানে আপনারা সবার সাথে আলোচনা করার সুযোগ পেয়েছেন কিনা বা করেছেন কিনা? সবার সাথে আলোচনা হচ্ছে, সবার সাথে আমরা মানে জাতীয় নাগরিক কমিটি হওয়ার পর থেকে আমরা কন্টিনিউয়াস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আছি। এটা একটা ভিন্ন প্রশ্ন, কিন্তু আপনি যেটা বলেছেন যে সেখানে আমি একটু কনসেপচুয়ালি দ্বিমত করব। অভ্যুত্থান মানে হচ্ছে এটার কারক কিংবা এজেন্ট হচ্ছে ছাত্র জনতা। রাজনৈতিক দলগুলোর কর্মীরা এখানে অবশ্যই ছিল, কিন্তু তারা দলীয় কর্মী আকারে ছিল না, তারা জনগণ হিসেবে ছিল। এই বেসিক পার্থক্যটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরকে আমরা জানুয়ারি মাসের আগে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তখন আমরা রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক কর্মী হিসেবে দেখতে পেয়েছি। এখন যখন তারা এই জুলাই রাস্তায় নেমেছিল, তখন কিন্তু তারা মানে জনগণ আকারে হাজির ছিল। ফলে যদি আপনি যদি বলেন যে রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক দলগুলো অবশ্যই ছিল, তাদের কর্মীরা অবশ্যই ছিল, কিন্তু দলীয় ব্যানারে তো ছিল না। আর ঘটনাটা তো নেতৃত্ব তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে তো এটা ঘটে নাই, এটা ছাত্র জনতার নেতৃত্বে ঘটেছে। এখন যেটা আমাদেরকে বুঝতে হবে, সম্পূর্ণ অপরিচিত কয়েকটা ছাত্র, একটা ছাত্রদের একটা গোষ্ঠী একটা জনগণকে ডাক দিল এবং জনগণ নেমে গেল। জুলাই মাসে জানুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন হলো, সেখানে জনগণ রাস্তায় নামলো না। এই দুটো কেন ঘটেছে এটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আপনি আমাকে সময় দেন 1 মিনিট, আমি ব্যাখ্যা করবো কেন। এটার কারণ হচ্ছে জনগণ যে ভোট চায় না ব্যাপারটা তা না, অবশ্যই জনগণ ভোটাধিকার চায়, কিন্তু জনগণ ভোটের জন্য জীবন দেবে না। কারণ এই ভোটের পরে যারা ক্ষমতায় যায় তারা কখনোই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে না। সুতরাং ভোটের দাবিতে আন্দোলন করলে আপনার দাবি আপনাকেই আদায় করে নিতে হবে। যদি আপনি আদায় করে নিতে পারেন, জনগণ আপনাকে গিয়ে ভোট দিয়ে আসবে, এর জন্য জীবন দেবে না। জনগণ কিসের জন্য জীবন দেবে? যে জুলাই মাসে যে কারণে জীবন দিয়েছে, আপনি মানে শিক্ষার অধিকার, চাকরির অধিকার, মত প্রকাশের অধিকার ইত্যাদির কারণে দিয়েছে। এবং আমরা পুলিশকে বলতে শুনেছি, স্যার একটাকে গুলি করি, একটা মরে, আরো 10টা আসে। তাহলে এখানে কিন্তু পরিষ্কার জানুয়ারি এবং জুলাই, এই জিনিসটা বুঝতে রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে। আপনি যে বর্তমান যারা অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্বে, তো ওনারা তো শপথ নিয়েছেন যে ওনারা সংবিধানের রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান করবেন। তো আমরা দেখলাম কি যে ওনাদের যে এই যে উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা আছে যাকে সংবিধান লঙ্ঘন করে উপদেষ্টা করা হয়েছে। তাহলে একজন ব্যক্তিকে যদি সংবিধান লঙ্ঘন করে উপদেষ্টা করা হয়, তাহলে সংবিধান লঙ্ঘনের জন্য উনি দায়ী এবং মানে
জয়েন্টলি সামগ্রিকভাবে হচ্ছিল মানে সমগ্র উপদেষ্টা পরিষদ দায়ী। এটা হচ্ছিল একটা দিক। তারপর আমরা দেখলাম যে নির্বাচন কমিশন ওনারা গঠন করেছেন, যে বিতর্কিত আইনের অধীনে ওনারা নির্বাচন কমিশন গঠন করেছেন। এখন বিতর্কিত আইন কেন, সেখানে হলো যে উচ্চ আদালতের দুজন বিচারক, আপিল বিভাগের একজন বিচারক এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারক এবং অপর দুজন সাংবিধানিক পদধারী এবং রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত দুজন ব্যক্তি, এই 6 সদস্য সমন্বয় নিয়ে আপনার হলো এই যে সার্চ কমিটি গঠন করা হলো। এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের জাজদের সংবিধান প্রদত্ত নির্ধারিত দায়িত্ব দেওয়া আছে। ওই নির্ধারিত দায়িত্বের বাইরে অন্য কোনো দায়িত্ব পালনে তাদের কোনো সুযোগ নাই। সেখানে আমাদের আর্টিকেল 94 সাব আর্টিকেল 3 সেখানে বলে দেওয়া আছে যে আপিল বিভাগের বিচারকরা শুধুমাত্র আপিল বিভাগে আসন গ্রহণ করবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারকরা শুধুমাত্র হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবেন। এটা ব্যতীত অন্য কোনো আইনের অধীনে যদি তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটা হচ্ছিল তার সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক হয়। এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছিল যে ওনারা শপথ নিয়েছেন যে ওনারা হলো অনুরাগ বা বিরাগ, ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইনানুগ যথাবিধ আচরণ করবেন। তাহলে আমরা দেখলাম যে আমরা পত্রপত্রিকায় দেখলাম যে 300টি নাম এসেছে হচ্ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং হচ্ছিল দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তো এখন 300টি নামের মধ্য থেকে ওনারা দেখলাম যে আমরা 10টি নাম বাছাই করলেন। তাহলে কী পদ্ধতি এবং কী প্রক্রিয়া অনুসরণ করে ওনারা এই 10টি নাম বাছাই করেছেন, ওই ধরনের ব্যাখ্যা ওনারা যে রাষ্ট্রপতির কাছে যে সামারি দিয়েছেন, সামারিতে যদি এই ধরনের ব্যাখ্যা যদি না থেকে থাকে, তাহলে হচ্ছিল ওইখানে হচ্ছিল এটা ওনাদের শপথ লঙ্ঘিত হয়। এটা হচ্ছিল একটা দিক। তো এখন আপনারা দেখলেন যে আপনি বিতর্কিত আইনের অধীনে আপনি তো যে বিগত নির্বাচন কমিশন 3টি নির্বাচন পরিচালনা করেছে এবং এই সার্চ কমিটির সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা দেখলাম যে যেই বিতর্কিত আইনের অধীনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলো, ওই বিতর্কিত আইনের অধীনেই কিন্তু আপনি এই নির্বাচন কমিশন গঠন করলেন। কখন গঠন করলেন? আপনি যে নির্বাচন বিষয়ক যে একটা সংস্কার কমিশন করলেন, তো ওই সংস্কার কমিশন আমার সাথেও মত বিনিময় করেছিল বদিউল আলম মজুমদার সাহেব। তো সেখানে উনি খুব দুঃখ প্রকাশ করলেন যে দেখেন যে আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরুর প্রথমেই আমরা হলো যে এই যে নির্বাচনী আইনের ড্রাফট আমরা তাদেরকে দিয়েছি, কিন্তু ওনারা কিন্তু এই ড্রাফটটা অ্যাকসেপ্ট করলেন না। তড়িঘড়ি করে ওনাদের নিজস্ব মনোপুত লোককে ওনারা প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার করার জন্য ওনারা কী করলেন, ওনারা ওই বিতর্কিত আইনের অধীনে এটা করলেন। ঠিক এই যে দুর্নীতি দমন কমিশন গঠনের ক্ষেত্রে আমরা দেখলাম যে পতিত সরকারের যে বিতর্কিত আইনের অধীনে একই প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। তারপরে আমরা দেখলাম যে তাহলে যে আমরা এতবার সংস্কারের কথা বলছি, সংস্কারটা আসলে কোথা থেকে শুরু হবে? না, সংস্কার আপনার হলো আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে কিন্তু সৎ দক্ষ যোগ্য লোকের কোনো অভাব নাই, কিন্তু সৎ দক্ষ যোগ্য লোক বাংলাদেশে কিন্তু কখনো কিন্তু মূল্যায়িত হয়নি। অতীতে যারা ক্ষমতাসীন ছিল তারা মূল্যায়ন করে নাই। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনাকে দর্শক এখানেই শেষ করছি দেশোদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।